প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। প্রায় 2 মাস আগে আমরা শুনেছিলাম, ব্যাপকভাবে প্রচারও পেয়েছিল বিষয়টি, যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ একীভূত হচ্ছে। তো সেই আলোচনা বেশি দূর এগোয়নি, হঠাৎ করে আলোচনাটি থেমে যায়, তারপর আর এই নিয়ে বেশি কথাবার্তা হয় না। বাট ইদানিং আবার একটি নতুন জোট গঠনের আলোচনা সামনে এসেছে। নির্বাচনের মাত্র 2.5 মাস বাকি আছে। এই 2.5 মাস আগে বেশ কয়েকটি দল এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি নির্বাচনী জোট বা অ্যালায়েন্স করবার কথা ভাবছে। এই আলোচনাটি ইদানিং সামনে এসেছে। আর এইটি যেই প্ল্যাটফর্মের উদ্যোগে হচ্ছে সেটি হলো রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনাব হাসনাত কাইয়ুমের এই প্ল্যাটফর্ম রাষ্ট্র সংস্কার আন্দোলন। তো গত নভেম্বরের শুরু থেকেই সেখানে দফায় দফায় মিটিং হয়েছে কয়েকটি সমমনা রাজনৈতিক দলের সঙ্গে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে সেই মিটিংগুলো হয়েছে। নভেম্বরের শুরুর দিকে সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ এবি পার্টি এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এরা প্রাথমিক আলোচনা করেছে। পরে আরও 9টি দল এই আলোচনায় অংশগ্রহণ করেছে। আর 9টি দলের মধ্যে উল্লেখযোগ্য হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং নাগরিক ঐক্য। এরা আলোচনা করেছে। আর আলোচনার উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক জোট বা অ্যালায়েন্স গঠন করা। তো এইটি নিয়ে এখন আলোচনা চলছে। নির্বাচনের আগে মাত্র 2.5 মাস বাকি আছে। হঠাৎ করে তারা এই জোট কেন করতে চাচ্ছে, উদ্দেশ্য কি, এবং এই জোটের যদি হয় তাহলে সেটির ইম্প্যাক্ট কী হতে পারে রাজনীতিতে, আদৌ কোনো ইম্প্যাক্ট আছে কিনা। কারণ আমরা দেখেছি গত 1 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ যেমনি আছে, কখনো বেশ তেতো হয়ে ওঠে বিষয়টি, আবার জোট বা অ্যালায়েন্স গঠন করবার চেষ্টাও কিন্তু আছে। বেশ কয়েক দফায় আমরা সেটি দেখেছি। তো এমন কিছু হয়ে ওঠেনি। আর ছাত্র তরুণদের জুলাই অভ্যুত্থান উত্তর, যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, নেতৃস্থানীয় ছাত্র নেতাদের উদ্যোগে যে দলটি গঠিত হয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই দলটি বিশেষভাবে আগেও বিএনপি এবং জামাত ইসলামের সঙ্গে জোটভুক্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছিল এবং আমরা জানতে পেরেছি যে তারা বিভিন্ন সময়ে আলোচনাও করেছে, বাট সেই আলোচনা ফলপ্রসূ হয়নি বিভিন্ন কারণে। তো এখন দেখছি আবার তারা নতুন করে এই জোটে যোগ দিতে চাচ্ছে বা এই জোটের অংশ হতে চাচ্ছে এনসিপি। তো এই জোটের আসলে ইম্প্যাক্ট কি আছে, বা এই দলগুলোই বা কারা কারা এই জোট গঠন করবার কথা ভাবছে। তো এরা পরিচিতই, যাদের নাম বললাম: এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, তারপর গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন রিলেটিভলি নতুন। তো এরা কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে আমাদের রাজনীতিতে, আর এই জোট করলে সেটির ফলাফলই বা কী হতে পারে। তো বিশ্লেষকরা বলছেন যে ভোটের রাজনীতিতে এইটি মোটেই ইম্প্যাক্টফুল না, অর্থাৎ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। এই জোট গঠিত হলেও বিশেষ কোনো পার্থক্য হবে না, কোনো প্রভাব তারা রাখতে পারবে না। তবে এটির একটি রাজনৈতিক তাৎপর্য আছে, কারণ এই জোটটি একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারবে বা করবে। তো গণ অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর তার মতামত জানিয়েছেন, ইতিবাচক প্রতিক্রিয়া তিনি দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, যে এমন একটি জোটের অংশ কেন হতে যাচ্ছে গণ অধিকার পরিষদ, বা হলে লাভ কি। তো তিনি বলেছেন কিছু, আমি বলবো যে খুব একেবারে সোজা সাপটাভাবে বলেছেন যে জুলাই অভ্যুত্থান কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা নেতৃবৃন্দের অধীনে হয়নি। এটি অনেকেরই শুনতে ভালো লাগবে না, বাট এইটি সত্যি কথা। যে যত কথাই বলুক আমরা এই করেছি, আমরা ওখানে ছিলাম, আমরা এখানে ছিলাম, এগুলো বাজে কথা, এগুলো সব র্যাটোরিক বা ডেমাগোগারি বলতে পারি। তো সত্যি হলো এই যে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল বা নেতা আসলে এই আন্দোলনের নেতৃত্ব দেননি।
নুরুল হক নূর বলেছেন যে ক্যাম্পাস কেন্দ্রিক বিচ্ছিন্নভাবে ছাত্র তরুণরা বা জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ থেকে তারা উঠে এসেছেন, তারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং এই আন্দোলনকে সফল করেছেন। এটি সত্যি কথা। তো তিনি বলেছেন যে এই আন্দোলন উত্তর সময়ে এই দেশের জনগণের প্রত্যাশা ছিল যে একটি নতুন বন্দোবস্তের অধীনে আমরা একটি নতুন বাংলাদেশ পাব, অনেক কিছু আগের মতো হবে না। এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে থাকা, প্রশাসনকে কুক্ষিগত করা, প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগানো, সিস্টেমকে ম্যানিপুলেট করা, ইলেকশন রিগিং করা, ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত মনে করা ইত্যাদি বিষয়গুলো আগে ঘটেছে। নতুন বাংলাদেশে এইসব ঘটবে না। তো মানুষের এই প্রত্যাশা ছিল। তো গত 15 মাসে দেখা গিয়েছে, নুরুল হক নূরের বক্তব্য, যে রাজনীতিতে কালো টাকার আবির্ভাব ঘটেছে, পেশি শক্তির আস্ফালন দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আনবার জন্য জাতীয় জোটের প্রয়োজন আছে। তারা যদিও ভোটের রাজনীতিতে তেমন ভালো করতে পারবে না, বাট তারা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারবে এই বিষয়গুলো মেনে চলতে, সেফগার্ড হিসেবে কাজ করবে এক ধরনের এই জোটটি। নুরুল হক নূরের বক্তব্য এটি। আর এনসিপি থেকে আরিফুল ইসলাম আদিব তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই জোটটি রাজনৈতিক গুরুত্ব আছে, তেমনি তিনিও বলেছেন। এবং তিনি বলেছেন যে এই যে সংস্কার, জুলাই সনদ, অঙ্গীকার, সংস্কার বাস্তবায়ন, এই বিষয়গুলোতে আসছে সরকারে যারা ক্ষমতায় যাচ্ছেন, সেই সরকারকে বা সেই নেতৃবৃন্দকে, সেই প্রশাসনকে তারা চাপে রাখতে পারবে। তো এদিক থেকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক তাৎপর্য আছে। কিন্তু ভোটের মাঠে এই যে দলগুলোর নাম নিয়েছিলাম, এনসিপি থেকে শুরু করে একটিরও নির্বাচন কেন্দ্রিক ভোটের রাজনীতির অভিজ্ঞতা তাদের নেই। তাই নির্বাচনে তারা বিশাল ভালো কিছু করবে এরকম প্রত্যাশা করা যায় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষণ করেন অধ্যাপক সাব্বির আহমেদ। তিনিও বলেছেন যে এই দলগুলোকে ভোটের রাজনীতিতে তিনি মোটেও ইম্প্যাক্টফুল মনে করেন না, একটি কেউ না, ইনক্লুডিং এনসিপি, এইভাবে তিনি কথা বলেছেন। বাট এমন একটি জোট হতে পারে এবং হলে সেটির ইম্প্যাক্ট আছে অন্য জায়গায়। এবং এই জোটটি তখনই কার্যকর হবে যখন তারা নতুন কিছু দেখাতে পারবে, জোটের পক্ষ থেকে চমকপ্রদ কিছু দেখাতে পারবে, চমকপ্রদ কিছু বলতে পারবে জাতিকে, মানুষকে বোঝাতে পারবে যে আমাদের জোট করবার এই উদ্দেশ্য। জোটভুক্ত দলগুলো যদিও আলাদা আলাদাভাবে নিজের মতো নির্বাচন করবে, বাট তারা জোটবদ্ধভাবে কি দিতে চাচ্ছে জাতিকে, কি তাদের উদ্দেশ্য, কি তাদের লক্ষ্য, এবং চমকপ্রদ কিছু দেখাতে হবে। আর যদি তা না হয় তাহলে এইটি খুব বেশি ইম্প্যাক্টফুল হবে না। আর বিএনপি জামায়াতের মতো দলের সঙ্গে তারা ভোটের রাজনীতিতে টেক্কা দিতে পারবে না, এরকম বক্তব্য তিনি রেখেছেন সাব্বির আহমেদ। তিনি অধ্যাপক, রাজনীতি ও বিশ্লেষণ করেন। তো এখন মূল কথা হলো, আগেও চেষ্টা হয়েছিল এনসিপি গণ অধিকার পরিষদের সঙ্গে মিলে যাবে, তো সেটি বিভিন্ন কারণে হয়নি। তো হয়তো হিসেব নিকেশে মিলেনি, আর না মিললে এটি হবার কোনো কারণ নেই। আর এখন নতুন করে যে চেষ্টাটি হচ্ছে, এটি হবার সম্ভাবনা আছে। এই জোট গঠিত হতে পারে, কারণ সমমনারাই সেখানে গিয়েছেন। এই প্রত্যেকটি দল যাদের নাম নিয়েছি, রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে, এই প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাকি রাজনৈতিক দলগুলো, প্রত্যেকেই জুলাই আন্দোলনকে ওন করে এই দলগুলো, এবং প্রত্যেকেরই সংস্কার বিষয়ে বক্তব্য আছে, সংস্কার প্রত্যাশী, তারা সংস্কার চেয়েছে, রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাঙ্ক্ষিত সংস্কারই সবগুলো দল কিন্তু চেয়েছে। তাই এদিক থেকে তাদের একটি লাইক মাইন্ডেডনেস আছে, সমমনা তারা বলা যায়। কাজে যেহেতু তারা সমমনা, আর যেহেতু এটি একীভূত হওয়ার কোনো বিষয় নেই, কারণ গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির একীভূত হতে গেলে নেতৃত্বের একটি ব্যাপার ছিল। নেতৃত্বের জায়গাটিকে ফিগার আউট করা, কে কোথায় কোন পজিশনে কীভাবে থাকছে, প্রাপ্তি অপ্রাপ্তির একটি ব্যাপার আছে। বাট একটি অ্যালায়েন্স যদি হয় বা জোট হয়, দলগুলো তার স্বাতন্ত্র্য বজায় রেখে জোট করবে। তো সেখানে কারো বিরক্তির বা অপ্রাপ্তির বা প্রাপ্তির বিশেষ কিছু থাকবে না। তাই এই জোটটি গঠিত হবার সম্ভাবনা বা আত্মপ্রকাশ করবার সম্ভাবনা এখন জোরালো। তো এনসিপির ব্যাপারে এই সবগুলো দলের মধ্যে এনসিপি কিন্তু, যদিও ভোটের আগেই বলছিলাম যে ভোটের রাজনীতিতে খুব বেশি ইম্প্যাক্টফুল হবে এরকম না হলেও নানা কারণে এনসিপি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দেশের মানুষের কাছে এখনো এনসিপি যথেষ্ট গুরুত্ব বহন করে। তো সেই অর্থে এনসিপি কোথাও জোট করলে বা কারোর সঙ্গে অ্যালায়েন্সে গেলে, একীভূত হলে কোথাও কারোর সঙ্গে, এরকম যদি বিষয়টি হয়, তাহলে তাদেরকে দল হিসেবে এটি মাথায় রাখতে হবে, সেখান থেকে তাদের কি প্রাপ্তি, কাদের সঙ্গে তারা জোট করছে, অ্যালায়েন্স করছে, বা আসন ভাগাভাগির সমঝোতার কথা ভাবছে।
সো বিষয়টি যদি এমন না হয় তাহলে কিন্তু এনসিপির জন্য বিশেষ লাভজনক হবে না বিষয়টি। কারণ আপনি জিরোর সঙ্গে পরপর 1 মিলিয়ন জিরো যদি পাশাপাশি সাজিয়ে ফেলেন, প্লাস প্লাস প্লাস, জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো, ফলাফল কিন্তু জিরোই হচ্ছে। আর এই জিরো তত্ত্বটি কিন্তু উপমহাদেশের রাজনীতিতে একটি প্রতিষ্ঠিত তত্ত্ব। স্টেটসম্যান সোহরাওয়ার্দী একসময় ব্যবহার করেছিলেন। শোনা যায় আইয়ুব খান একসময় প্রস্তাব করেছিলেন যে একটি পাকিস্তান, আফগানিস্তান, ইরান এইসব দেশ নিয়ে একটি ইসলামিক কনফেডারেশন হবে, বা আইয়ুব খানের চিন্তা ছিল যে একটি কনফেডারেশন করবেন। সোহরাওয়ার্দী তখন উত্তর দিয়েছিলেন, প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো। তো দুর্বল দল প্লাস দুর্বল দল সমীকরণটি এরকম দাঁড়াতে পারে আমাদের ক্ষেত্রে, দুর্বল দল প্লাস দুর্বল দল প্লাস দুর্বল দল ইকুয়ালস দুর্বল ফলাফল। সো দুর্বল দল যতগুলো একসঙ্গে মিলুক, যত বড়ই জোট হোক, অ্যালায়েন্স হোক, ফলাফল আসলে কি? তো এই বিষয়টিকেও কিন্তু এনসিপিকে মাথায় রাখতে হবে। শুধু জোট বা অ্যালায়েন্স গঠিত হওয়া বড় কথা না, সেটি কতটা ইম্প্যাক্টফুল হতে যাচ্ছে এই মুহূর্তে, আর সেটি কিভাবে তাৎপর্যপূর্ণ মানুষের জন্য, জাতির জন্য, ভোটারদের জন্য। তো এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। আর না হলে জাস্ট গতানুগতিক অন্যান্য রাজনীতি যেরকম হয়েছে, পুরনো বন্দোবস্ত সব কিছু সেরকমই থেকে যাবে। এখান থেকে লোক নতুন কিছু পাবেও না, নতুন কিছু খুঁজবেও না। এটি হলো মূল কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।